তিনটি দল, একটি দল যাদের বিরুদ্ধে যাদের সরকার ছিল, গত সরকার যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যে সরকারকে জনগণ বলতো ফ্যাসিবাদী সরকার। তারা গণতন্ত্র হত্যা করেছিল, ভোটাধিকার হত্যা করেছিল, তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, মানুষের শান্তি কেড়ে নিয়েছিল, আয়নাঘর তৈরি করে গুম খুনের রাজনীতি রাষ্ট্রের প্রধান ব্যক্তির পক্ষ থেকেই করা হয়েছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সেই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে তাদেরকে বিতাড়িত করেছে বাংলাদেশের রাজনীতি থেকে। আরেকটি দল, যে দলের অতিরিক্ত দালালি করার কারণে নিজেরা বিলুপ্ত হয়ে গেছে, সেই দলের নাম কি? হ্যাঁ, এটা আছে নাকি আপনাদের তুলনায়? নাই, বাংলাদেশে কোথাও নাই। তাদের বিলুপ্ত করার জন্য কারোর কাজ করার দরকার হয় নাই, নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর একটি দল, দুই দল গেল, আর এক দল, যে দল 5ই আগস্টের পর ইতিপূর্বেও যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশকে দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন করেছিল তারা? 5 বার। ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পর 5ই আগস্ট 2024-এর 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত তাদের সেই ধারাবাহিকতা তারা কিছুটা দেখাইছে না? কি দেখাইছে? হ্যাঁ, খালি চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতি, বালু খাওয়া, পাথর খাওয়া, সব শেষ করছে। তারা যদি আবার ক্ষমতায় আসে কি হবে, এটা কি আর বলার অপেক্ষা রাখে? অনেকেই বলে দেশের মাটি সহ খাবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ কারণেই বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, রাজস্থল থেকে সচিবালয়ে সর্বত্র আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখো জামাত ইসলামী বাংলাদেশ আগামী দিনে ইনশাআল্লাহ। বলেন, স্লোগান দিতেছে না মানুষ? বাংলাদেশে এখন জামাতের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, যার কারণে অনেক জায়গায় তারা বলতেছেন জামাত ইসলামীকে ভোট দিয়ে, অর্থাৎ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন না। কেউ বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে গলা কি জিভা কেটে নিব। মানে 5ই আগস্টের পর থেকে এই দলটা নিজেদেরকে এই দেশের মালিক মনে করছে, মালিক মনে করছে। তারা মনে করতেছে যে টাকার ছাড়া মানুষ আর ভোট দিব কার? ভাব এরকম না, মানে পাঞ্জাবি গায়ে দিয়ে আছে, খালি মানে সবুজটা বাকি, ভাবটা এরকম। কিন্তু দিল্লি অনেক দূরে, দিল্লি অনেক দূরে। আপনাদেরকে ভোট দিব আপনাদের বলছে কে? ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনে বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রীরা প্রমাণ করে দিয়েছে, এই দুর্নীতিবাদ, চাঁদাবাদ, বালু খাওয়াচ্ছে, পাথর খন্ডন দিয়ে এই বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ বানাতে পারবো না। এই কারণে তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে, নতুন বাংলাদেশের জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন, আর সেই নতুন নেতৃত্ব হবে আগামী দিনে জামাত এবং শিবির ইনশাআল্লাহ। বাংলাদেশ সেদিকেই যাচ্ছে, বাংলাদেশ সেদিকেই যাচ্ছে। এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, এখন যারা সরকারে আছে, এই সরকারের নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে কি কোনো দল বসাইছে? কোন নেতা বসাইছে? কারা বসাইছে? জনগণ বসিয়েছে এই সরকারকে, ছাত্ররা বসিয়েছে এই সরকারকে। কাজেই এই সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করার পরেই বলেছিলেন সংবিধানের মৌলিক পরিবর্তন করবেন। ক্ষমতা গ্রহণের পরেই বলেছিলেন গণহত্যার বিচার শেষ করবেন।
ক্ষমতা গ্রহণের পরেই বলেছিলেন দুর্নীতিবাজদের গ্রেফতার করে পাচারকৃত টাকা ফেরত আনবেন। বিশ্বের ইতিহাসে একটি নজিরবিহীন স্বাধীন নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি এখন একটা শক্তি সেই মৌলিক পরিবর্তনের বাধা সৃষ্টি করছে। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। ইউনূস সাহেব, নোবেল বিজয়ী ইউনূস সাহেব, আপনি আপনার দল যদি কোনো দলের পকেটে যান, এটা মাথায় রাখবেন, এই বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবে 2000 জীবন দিয়েছে, 40,000 আহত হয়েছে, এখনো 18 কোটি মানুষ জীবিত আছে। আর এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, আধিপত্যবাদী কোন শক্তির কাছে বাংলাদেশের মানুষ অতীতেও মাথা নত করে নাই, এবারও করবে না ইনশাআল্লাহ। তার কারণে আপনারা লক্ষ্য করেছেন যত জরিপই হচ্ছে, কিছুদিন আগে একটা জরিপ হয়েছে যারা ব্রাকের নেতৃত্বে হয়েছে, ব্রাক কি জামাতের পক্ষে না বিপক্ষে? তাদের জরিপে জামাত আর বিএনপির ভোটের ব্যবধান খুবই সামান্য, প্রায় কাছাকাছি। আর 48% মানুষ কোন মতামত প্রদান করে নাই। বিশ্লেষকরা বলছেন এই ভোটাররা যদি ধানের শীষের ভোটার হতো অবশ্যই ভয় পেত না। তারা ভয় পাওয়ার মূল কারণ এদের গলা কি বলে জিব্বা কেটে নেওয়ার আহ্বান জানাইতেছে। এরপরে ভোট কেন্দ্র থেকে নিরাপদে ফিরতে পারবে না বলে ঘোষণা করা হচ্ছে। সাধারণ জনগণ একটু ভীত সন্ত্রস্ত। বিশ্লেষকরা বলেছেন এই 48% ভোটারের অধিকাংশ ভোটার হলো দাঁড়িপাল্লার ভোটার আগামী দিনে। এ কারণেই ওই দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাঞ্জাবি গায়ে দাঁড়ায় আছে, তাদের তো একটু হলেও ঘাম ছোটা শুরু হয়েছে। এরপরে আবার বাংলাদেশের সকল ইসলামী দল, পীর মাশায়েখ, ইসলামী ব্যক্তিত্ব, সমমনা, দেশপ্রেমিক রাজনৈতিক দল সহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এ কারণেই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই নতুন বাংলাদেশ গড়ার জন্যই জামাত ইসলামের নেতৃত্বে যে ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ, এই ঐক্যকে স্বাগত জানাচ্ছে এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে বাংলাদেশের মাটিতে আমরা একটি চাঁদাবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দখল মুক্ত, আধুনিক, মানবিক, ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ। আর এই জন্য সরকারের কাছে আহ্বান জানাতে চাই, জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার মধ্য দিয়ে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের পরিবেশ তৈরি করার জন্য সরকারের কাছে আহ্বান জানাবো। আমরা যখন পিয়ারের কথা বলছি, জুলাই সনদের কথা বলছি, আমরা যখন কর্মসূচি দিতেছি, এক দলের নেতা কইতেছে কিছু কিছু দল রাস্তায় মিছিল শুরু করছে, মিছিল করে লাভ হবে না। যে নেতা বলছেন, আমি ঢাকা ব্যাক মিটিংয়ে বলছি যে ভাই আপনি মিছিল করে কি হয় না হয় সেটা তো বাংলাদেশের জনগণ জানে, আপনি তো জানেন না, আপনি তো ছিলেন আর এক দেশে, সেই সরকারের ব্যবস্থাপনায় বিরাট বাংলো নিয়ে আপনি অবস্থান করছেন। আপনি তো আইছেন 5ই আগস্টের পরে বাংলাদেশে। এই বাংলাদেশের মানুষ মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, জীবন দেওয়ার মধ্য দিয়ে, লক্ষ লক্ষ মানুষ এক কোরবানির মধ্য দিয়ে, বন্দী জীবনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করেছি। সুতরাং লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। ওনারা বলছেন যে আমরা নাকি নির্বাচন চাই না। আমরা ওনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল। নির্বাচন যদি দেওয়া হয়, আমরা যে শর্ত দিয়েছি এই শর্ত পূরণ করুন। আগামীকাল নির্বাচন হলেও জামাত সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। কাজেই জামাতকে নির্বাচনের ভয় দেখায় লাভ নাই।
আমরা নির্বাচন চাই, যখন নির্বাচন হবে তখনই আমরা প্রস্তুত। তবে অবশ্যই সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য আসুন আমরা সরকারের কাছে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আগামী দিনে লেভেল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তিক বিহারের ভিত্তিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে নির্বাচন দেওয়ার জুলাইয়ের আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এরা নিশ্চিত করতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, অনুরোধ জানাতে চাই, এই আসনে যিনি প্রার্থী আমাদের মিয়া গোলাম পরোয়ার ভাই, উনি শুধু আপনাদের নেতা না, উনি সারা বাংলাদেশের নেতা। উনি আপনারা যদি নির্বাচিত করেন আর জামাত যদি সরকার গ্রহণ করে, সেই সরকারে ওনার অবস্থান হবে কত উপরে, এটা কি আর বলার দরকার আছে? সুতরাং আমরা ওনাকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। কারণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা নির্বাচিত করবো ওনাকে আমরা ইনশাআল্লাহ। আমি ওখানে ওইটা বলছি, খালি নিজেরা ভোট দিলে হবে? আমরা এই ফুলতলার 1 লক্ষের বেশি ভোটার, আজকে প্রায় 20,000 লোক এই মিটিং উপস্থিত আছেন। আপনাদেরকে আমরা একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। আপনারা এই 20,000 ছাত্র যুবক, এই 1,20,000-25,000 ভোটারের কাছে আপনারা আগামী 1 মাসের মধ্যে আপনারা পরোয়ার ভাইয়ের সালাম নিয়ে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আপনারা বলবেন পরোয়ার ভাই সালাম দিয়েছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনাদের জন্য উনি দোয়া করছেন। এই 3টি কথা আপনারা বলতে পারবেন না ফুলতলার জনগণকে? কারা কারা বলার জন্য প্রস্তুত আছেন? কখন থেকে? আজকে থেকে বাড়ি যাই শুরু করবেন, এটা রাস্তা থেকে শুরু করবেন এবং বাড়িতে যায় আপনার মা বাপ ভাই বোন স্ত্রী যারাই আছে তাদেরকে আমাদের পরোয়ার ভাইয়ের সালাম পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ফুলতলাবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি জেনারেল ফুলতলা ডুমরিয়া গড় কারিগর জনতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামী ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে আজকে ফুলতলার এই ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, ফুলতলা উপজেলা জামাত ইসলামীর আমির জননেতা অধ্যাপক আব্দুল আলিম। আজকে আপনারা তো দেখছেন মঞ্চে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, যারা বক্তব্য রেখেছেন, বক্তব্য রাখতে পারেননি, অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। বিশেষ করে ঢাকা থেকে আমাদের যে সমস্ত কেন্দ্র নেতৃবৃন্দ কষ্ট করে ফুলতলা বাসীকে শুভেচ্ছা জানাবার জন্য এসে নির্বাচিত সভাপতি জননেতা রফিকুল ইসলাম খান। আপনারা দেখছেন আমাদের প্রিয় শহীদ কাফেলা, বাংলাদেশের মানুষের স্বপ্নের ঠিকানা, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের কিংবদন্তি ছাত্রনেতা জাহিদুল ইসলাম আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি
ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, বাংলাদেশের তরুণ সমাজের আইকন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। মঞ্চে আমাদের সম্মানিত মাওলানা আবুল কালাম আজাদ, কয়রাপাইগাছার সংগ্রামী জননেতা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, দৌলতপুর খালিশপুরে আমাদের নির্বাচনের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, সম্মানিত জেলা আমির মাওলানা ইমরান হোসেন সহ অনেক নেতৃবৃন্দ আছেন। আমি সময়ের কারণে সবার নাম নিতে না পারায় দুঃখিত। আসরের বিকালে, আসর থেকে মাগরিব খুবই অল্প সময়, কি বলেন ঠিক কিনা? আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করবেন, শৃঙ্খলার সাথে আমরা ইনশাআল্লাহ এই ছাত্র যুব সমাবেশ শেষ করতে চাই। আমাদের আজকে বক্তব্য তো নেতৃবৃন্দ বলেই ফেলছেন, নাকি বলেন? রাজনৈতিক বক্তব্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিসেবে অনেক বক্তব্য এখানে রেখেছি। এখানে আমার সাংবাদিক বন্ধুরা আছেন, এলাকাবাসী ছাত্র যুবকরা আছেন, তাদের অভিভাবকরা অনেকে এসেছেন। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অনেক রাজনৈতিক দলের সম্মানিত বন্ধুরা এখানে আছেন। আমার হিন্দু সম্প্রদায়ের সনাতনী ধর্মের ভাইরাও এখানে আছেন। আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ঐতিহ্যবাহী স্বাধীনতা চত্বরের সমাবেশ সফল করার জন্য মোবারকবাদ জানাই। একটা কথা বলতে চাই যে আজকের এই সমাবেশটা হচ্ছে ছাত্র যুব সমাবেশ, নাকি বলেন? ছাত্ররাও কিন্তু যুবক, বয়সের বিবেচনায় যারা কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়ে তাদের মধ্যে তারুণ্য আছে, যৌবন আছে, সব মিলে কেউ লেখাপড়া শেষ করেছেন, কেউ কর্মজীবনে গিয়েছেন, কেউ বেকার আছেন, কেউ কোনোভাবে জীবন জীবিকা নির্বাহ করছেন। এই যুবক ছাত্রদের নিয়ে আজকের এই সমাবেশ। ফলে যুবক যারা, তারা হচ্ছে একটা শক্তির প্রতীক, যৌবন হচ্ছে একটা শক্তির প্রতীক। ইংরেজিতে বলা হয় ইয়ুথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। যৌবন হচ্ছে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। দুনিয়ার ইতিহাসে যত আন্দোলন, যত সংগ্রাম, যত সভ্যতার বাংলার গড়ার ইতিহাস সৃষ্টি করেছে সেই দেশের ছাত্র এবং যুব সমাজ। ছাত্র, শ্রমিক, যুব সমাজের সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমরা ফ্যাসিবাদকে কিন্তু বিদায় করতে বাধ্য করেছি। ফলে যুব সমাবেশ মানে হচ্ছে তারুণ্যের সমাবেশ, যাদের জীবন আছে, শক্তি আছে, এনার্জি আছে, স্ট্যামিনা আছে, যাদের মেধা আছে, মনন আছে, যারা ভাঙতে পারে, যারা গড়তে পারে ডুমুরিয়া ফুলতলাকে সেই প্রাচীন সমাজ ভেঙে নতুন বাংলাদেশ গড়ায় ফুলতলাবাসী ঐতিহাসিক ভূমিকা রাখবে। সেই জন্য আমি ফুলতলার যুবক ছাত্রদের বলতে চাই, তোমরাই এবারের নির্বাচনে 12 কোটি ভোটারের 4 কোটি নতুন যুবকরা এবার নতুন ভোট দেবে। তাহলে কি হলো? 12 কোটি 4 কোটি যদি যুবক ভোটার হয়, 3 ভাগের 1 ভাগ হচ্ছে তরুণ ভোটার, কি বলেন? তাহলে তরুণ ভোটাররা এই বাংলাদেশকে বদলে দিতে চায়। বয়স আমি ডুমুরিয়ায় বলেছি, যুবক আর তরুণ মানেই কিন্তু 20, 25, 30 বছর বয়স হওয়া লাগবে তা না। অনেক সময় 50, 60 বছরের লোকেরাও কিন্তু তারুণ্য, শক্তি, মেধা, সাহস দিয়ে কিন্তু যৌবন এবং শক্তির প্রতীক হিসেবে কাজ করে। ফলে যৌবন এবং তারুণ্য মানে হচ্ছে শক্তি, তারুণ্য মানে হচ্ছে সংগ্রাম, তারা হচ্ছে অনুপ্রেরণার উৎস। ভয়, ভীতি, বাধা, বিপত্তি, অপ্রতিরোধ্য দুর্জয় শক্তি নিয়ে, মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে তারা সত্যের সংগ্রামে এগিয়ে যায়, তারাই হচ্ছে তরুণ যুবক। কিন্তু বয়স যাদের একটু কম, অনেক সময় তাদের মধ্যে দুর্বলতাও থাকে, থাকে কিনা বলেন? 14 বার ডাকা লাগে, মিছিলে ডাকলে আসে না, কাজ করতে গেলে যাচ্ছি জামানে ভুলে যায়। আমার বহু বৃদ্ধ আছে 50, 60 বছর বয়স, একবার বললেই মিছিলে ঝাঁপায় পড়ে, আছে কিনা বলেন? এই জন্য কবি নজরুল বলেছেন, যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না, বয়স দিয়ে যৌবনকে বাঁধা যায় না। আপনারা পড়েছেন আমাদের ছাত্র জীবনে যৌবনের গান প্রবন্ধ ছিল, সেখানে নজরুল বলেছে, বহু যুবককে দেখে আছি যার যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মুক্তি।
মানে অনেক যুবক আছে বয়সে মনে হয় 40, কিন্তু কিছু দিলেও আসে না, দাবর দিলেও দৌড়ায় না, 3 ডাক দিলে উঠে ঘুমায় থাকে। উনি বলেছেন বহু যুবককে দেখে আছি যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, বয়স কম হলেও বুড়োর মতো কাম কাজ। আবার বহু বৃদ্ধের ব্যাপারে কবি নজরুল বলেছেন বহু বৃদ্ধকে দেখিয়াছি যাদের বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে বেগ লুপ্ত সূর্যের মতো পবিত্র যৌবন। 70 বছরের বুড়ো আপনি দেখবেন তারা মিছিলে যে স্পিডের সাথে থাকে, অনেক দুর্বল যুবকরাও কিন্তু সেই শক্তি দেখাতে পারে না। আছে কিনা বলেন? আজকে ফুলতলার সেই যুবক, সেই তারুণ্য, সেই সংগ্রাম শক্তির সমাবেশ আজকে এখানে ঘটেছে। আপনাদের কাছে জানতে চাই, জামাত ইসলামীর আমির, বাংলাদেশের নতুন বাংলাদেশের ছাত্র সারথী ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে যে জাতীয় মহাসমাবেশে ভাষণ দিয়েছিলেন, আপনারা সে ভাষণ শুনেছিলেন? আপনারা টেলিভিশনে দেখেছেন। বক্তৃতা করতে গিয়ে উনি পড়ে গেলেন, আবার উঠে দাঁড়ালেন, আবার উনি বক্তৃতা করতে গিয়ে পড়ে গেলেন। আমরা দাঁড়াতে অনুরোধ করলাম দাঁড়াবেন না, তবু উনি আবার পড়ে গেলেন, আবার উনি উঠে বসলেন। ডাক্তাররা ওনাকে ধরলেন, আর বক্তৃতা করা যাবে না। কিন্তু তারুণ্যের প্রতি এত অসুস্থ তিনি বললেন না আমি বক্তৃতা করবো, আপনারা সরে যান, মাইক আমার কাছে দেন। বসে থেকে পা লম্বা করে উনি 7 মিনিট বক্তৃতা করেছিলেন। মনে আছে কিনা বলেন? সেই 7 মিনিটের বক্তৃতা এখনো ইউটিউবে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে আছে। তিনি বলেছিলেন আমার মৃত্যুর জন্য আল্লাহ তাআলা যে সময় ঠিক করে রেখেছেন তার 1 মিনিট আগে আমার মৃত্যু হবে না। এটাই হচ্ছে তারুণ্য। কি বলেন? তিনি বলেছিলেন আমি শিশুদের বন্ধু, বৃদ্ধদের বন্ধু, আমি নারীদের ভাই, যুবকদের বন্ধু। আগামী দিনে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি ডাক দিয়ে আমাদেরকে বলেছিলেন এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানবতা, মনুষ্যত্ব থাকবে, সুবিচার থাকবে, ন্যায় বিচার থাকবে, ইনসাফ থাকবে, বেকারদের কর্মসংস্থান হবে। তিনি বলেছিলেন আল্লাহ তাআলার রহমতে জনগণ যদি জামাত ইসলামীকে রাষ্ট্র শাসনের দায়িত্ব দেয়, আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছিলেন তরুণ যুবকেরা তোমরা জেগে ওঠো, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল থেকে পাস করে, মাদ্রাসা থেকে পাস করে যারা বেরোবে, এক হাতে সার্টিফিকেট থাকবে, আর এক হাতে আমরা প্রত্যেককে চাকরি দেব। যদি চাকরি দিতে না পারি যুবকদের বেকার ভাতা আমরা দেব। এটা হচ্ছে সমৃদ্ধ নতুন মানবিক বাংলাদেশ। ফুলতলার যুবক ভাইদেরকে বলবো তোমরা ঐক্যবদ্ধ থাকো। যারা এবার নতুন তোমরা ভোট দেবে ছাত্র যুবকরা, নতুন বাংলাদেশ না গড়লে আমাদের নেতারা বলেছেন ওই চাঁদাবাজ, বাসস্ট্যান্ড খুনি, যারা বেবি স্ট্যান্ড থেকে, রিক্সা স্ট্যান্ড থেকে, বাদাম ব্যাপারীর কাছ থেকে চাঁদা তুলে খাইতেছে। এই বাংলাদেশ কি আপনারা আবার দেখতে চান? 3টা দল দেশ শাসন করেছে, আমরা আর পুরনো জিনিস দেখতে চাই না। জন্মদান বিশ্বের একটা কথা বলেন যে আমরা এবার পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না, আমরা বউও নতুন আনবো, শাড়িও নতুন আনবো। নতুন শাড়িতে পুরানো বউ চলবে না। অনেকে এখন চেষ্টা করছেন পুরনো গ্রামী অপরাধ, চাঁদাবাজি, মস্তানি, দুর্নীতি যারা চ্যাম্পিয়ন হয়েছেন, নতুন শাড়ি দিয়ে তারা সেই কদর্য চেহারা ঢেকে নতুন রূপে আসার চেষ্টা করছেন। বাংলার মানুষ সেটা গ্রহণ করবে না। যুবক ছাত্রদেরকেই সেই নতুন বাংলাদেশের জন্য প্রস্তুতি নিতে হবে। জামাত ইসলামী তার নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব পাই, রফিকুল ইসলাম খান ভাই বলেছেন ব্র্যাকের জরিপ, সালেমের জরিপ, ইনোভেশন নামে শুদ্ধ একটা জরিপ বেরিয়েছে, সব জরিপ বলছে অতীতের সব নির্বাচনের যে জামাতের জনসমর্থন মাসে মাসে বৃদ্ধি পেয়ে এখন ক্ষমতার কাছাকাছি সমর্থন চলে গিয়েছে। আমি জামাত বলেছেন আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই তাহলে সেই দেশ হবে মানবিক, মানবতা, মনুষ্যত্বের জন্য সুন্দর একটা বাংলাদেশ। আমরা যুবকদেরকে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে চাই। আগামী দিনে সব যুবকের কর্মসংস্থান করা, উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা করব। আমরা বলেছি টেকনিক্যাল এডুকেশন, কম্পিউটার শিক্ষা,
এবং আমরা বলেছি ডিজিটালাইজেশনের এই যুগে আমরা ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করব। যারা কম্পিউটার বলতে পারে, শিখতে পারে, কাজ করতে পারে, বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দুনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তারাও টাকা কামাই করতে পারবে। বিভিন্ন টেকনিক্যাল ট্রেন আমরা শিক্ষা দেব। কোরআন সুন্নাহর বিধান, খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থার আদর্শ হলো রাষ্ট্রের দায়িত্ব সকলের জীবন জীবিকার ব্যবস্থা করা, হয় চাকরি দেবে, হয় কাজ দেবে, না হলে প্রত্যেককে বেকার ভাতা দিতে হবে। ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতায় গেলে কেউ না খেয়ে থাকবে না, কেউ বেকার থাকবে না। আমির জামাত ওই দিন বলেছিলেন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, এখন হচ্ছে আমাদের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। দুনিয়ার অনেক দেশ ঘুরে এসে উনি বলেছেন, সব দেশের লোকেরা বলেছে জামাত ইসলামের আমির, আপনাদের এই সুন্দর বাংলাদেশকে যদি আপনারা দুর্নীতি মুক্ত একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি সোসাইটি, একটা সাস্টেনেবল ডেমোক্রেসি দিয়ে সুশাসন যদি কায়েম করতে পারতেন, তাহলে এই বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুরের চেয়ে একটি উন্নত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের লাভ করত। আমি ফুলতলার যুব ছাত্রকে বলবো, তোমরাই হচ্ছে আগামী দিনের সেই নতুন বাংলাদেশ গড়ার শক্তি। আমরা আছি, আবার কখন চলে যাবো, এই বাংলাদেশ থেকে যাবে, এমন বাংলাদেশ আমরা রেখে যাব আমাদের সন্তানেরা যেন আর জনবাজ, খুন, ধর্ষণের মতো নিষ্ঠুর মানবতা বিরোধী কাজের সাথে দেশের সন্তানরা সম্পর্ক না রাখে। আপনি চিন্তা করতে পারেন দেশের মানবতা মানুষত্ব কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে। মাকে বেঁধে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। কি হচ্ছে কিনা বলেন? একটা দেশের শাসক হেলিকপ্টারে উঠে সেই দেশের মানুষকে গুলি করে হত্যা করছে। পুলিশ গুলি করে লাশ ভ্যানের উপরে স্তূপ করে সাজানো, আগুন দিয়ে পুড়িয়ে লাশকে ছাই করে দেওয়া হচ্ছে। চাঁদা দেয় নাই সেই অপরাধে, পাথর দিয়ে মাথায় আঘাত করে করে মানুষকে দিনের বেলায় হত্যা করা হয়েছে। তাহলে আমির সাহেব ঘোষণা দিয়েছিলেন, জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, আমি ঘোষণা দিচ্ছি আমাদের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি প্লট, সরকারি কোন ফ্ল্যাট গ্রহণ করবে না। বাংলাদেশের কোন দলের নেতাকে এই কথা বলতে পারবে? এরপরে উনি বলেছেন, হ্যাঁ, অনেক মন্ত্রী এমপিদের কাছে রাস্তাঘাট, স্কুল, কলেজ উন্নয়নের জন্য সরকারের বরাদ্দ আসে। তিনি বলেছেন উন্নয়নের কোন বরাদ্দ যদি আমাদের নেতা মন্ত্রী এমপিদের কাছে আসে, ওই সরাসরি উদ্যানেই তিনি বলেছেন আমাদের মন্ত্রী এমপিরা উন্নয়নের কাজ করবে, কোন কাজে কত টাকা বরাদ্দ পেয়েছে, কাজ শেষে জনগণকে সেই টাকার হিসাব দিতে হবে। এইটা হচ্ছে নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ কখনো মানুষ দেখে নাই। কি বলেন প্রিয় ভাইরা? 2001 সালে আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবক হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি তো দুটো ওয়াদা করেছিলাম। একটা বলেছিলাম ডুমুরিয়া ফুলতলাকে আমি সন্ত্রাস মুক্ত করব। সন্ত্রাস মুক্ত কি আমরা করতে পেরেছিলাম? আর দুর্নীতির ব্যাপারে আমরা বলেছিলাম আমি নিজের সংসদ সদস্য হিসাবে একটা টাকা হারাম হওয়ার যাবে না। আলহামদুলিল্লাহ আমি 5 বছর এমপি মেয়াদ শেষে আবার আপনাদের মিটিংয়ে সেই কথা শুকরিয়া আদায় করেছি। আমার ওই 20 বছর 25 বছর আগের সংসদীয় জীবনের ডুমুরিয়া ফুলতলায় সেই সময়ে একটা টাকার অনেক মূল্য ছিল। প্রায় 350 কোটি টাকার উন্নয়নের কাজ আমি করেছিলাম। সেই কাজের পরে বই ছেপে কোন রাস্তা
কোথায় বিদ্যুৎ, কোথায় টিউবওয়েল, কোথায় মসজিদ, কোথায় শ্মশান, কোথায় মন্দির, কি করেছি, কত টাকা খরচ হয়েছে, নাম দিয়ে দিয়ে বই ছেপে আমি ফুলতলার ডুবুরিয়াবাসীকে জানিয়েছিলাম। আপনারা কি সে বই দেখেছেন? অনেকে আপনারা দেখেছেন। কোন এমপি, কোন মন্ত্রী তার কাজের হিসাব জনগণের সামনে দিতে সাহস পায় না, কারণ দিতে গেলে তো ধরা পড়বে। টাকা মারছো কত সেই কথা আগে বলবো। আমার ওই বইতে লেখা আছে আমি কোথায় টাকা পেয়েছি আর কত টাকা খরচ কেন করেছি। আমার কোনো কিছু শিক্ষা আমরা পেয়েছি, আল্লাহকে ভয় করে দায়িত্ব পালনের শিক্ষায় আমরা এই শিক্ষা সেখান থেকে অর্জন করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। কোন জনপদের মানুষ যদি রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার পর দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহকে ভয় করে আর আল্লাহকে বিশ্বাস করে দায়িত্ব পালন করে, আল্লাহ ওয়াদা করছেন। আমার ভাইরা, আমি তাই সংসদ সদস্য থাকাকালে বিল ডাকাতিয়া জলবদ্ধতার জন্য শেষ করার চেষ্টা করেছিলাম। এখন তো আমি এমপিও নাই, মন্ত্রীও নাই। আপনারা তো শুনেছেন আমি এই অবস্থায়ও এই বিল ডাকাতিয়া জলবদ্ধতা দূর করার জন্য পানি সম্পদ মন্ত্রী রেজওয়ানা হাসানের সঙ্গে আমি বৈঠক করেছি। সবাই আপনারা জেনেছেন না সেটা? বৈঠক করেছি, পানি সম্পদের ডিজি কে নির্দেশ দিয়েছেন, কমিটি করেছেন, তারা আমাদের বিল সার্ভে করেছেন। 2 দিন পরে তারা এসেছে। তারা স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী 3টি প্রকল্প নিয়েছেন। অনেক খাল খনন, সুইচ গেট, কচুরিপানা সাফ করা, পানির প্রবাহ বাড়ানোর 3 পর্যায়ের পরিকল্পনা তারা নিয়ে কাজ শুরু করেছেন। আমি ডুবুরিয়ার সুইচ গুলোতে গিয়ে সেখানকার পানি ছেড়েছি। আপনারা সবাই জানেন পানি কিছুটা কমতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বর্ষাকালে বর্ষা হলে পানি বেড়ে যায়। 50-60 বছরের পদ্মার সুইচ গেট গুলো সংস্কার করা হয়নি, নাব্যতা বেড়ে গিয়ে খালগুলো, নদীর বুকগুলো সিলকেট হয়ে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে নির্বাচিত সরকার আসলে পানি সম্পদ মন্ত্রী বলেছেন আমাকে, আমরা কি মহা পরিকল্পনা নিচ্ছি আপনাদের এলাকার জন্য। সেই প্রকল্প বাস্তবায়িত হলে ইনশাআল্লাহ জলাবদ্ধতা দূর হবে। ততক্ষণ অল্প সময়ে যতটা পানি সরিয়ে কৃষক ফল ফসল মাছ চাষের উপকার করা যায় আমরা সেটা কিন্তু করতে চেষ্টা করছি। এখানে অনেক মানুষের সমস্যা, হাজার হাজার লোক কৃষি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, দায় দেনা হয়ে পড়েছেন মাছ চাষ সবজি চাষের জন্য। আমার কাছে গিয়েছিলেন, আমি তাদেরকে নিয়ে ঢাকায় তাদের এই কৃষি লোনের সুদ মওকুফের জন্য ঢাকায় কথা বলেছি, আবেদন করেছি। তারা কথা দিয়েছেন আমরা এই ঋণের সুদ মাফ করে কি করে কৃষকদের বাঁচানো যায় আমরা সেই পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। ফলে ফুলতলাবাসীর কাছে আমার আবেদন থাকবে, আমার এমপি থাকাকালে রাস্তাঘাট, বিদ্যুৎ, কার্পেটিং, ইটের রাস্তা, গভীর নলকূপ, স্কুল কলেজ, এমপিওভুক্ত করা, মসজিদ মন্দিরের 54-55 বছরে যা হয়নি 5টা বছরে সব কাজ তো শেষ করা যায় না। যতটুকু সাধ্য মেনে আমি আলহামদুলিল্লাহ করেছি। আমার প্রথম অভিজ্ঞতা যা হয়েছে ডুবুরিয়া ফুলতলার পথে পথে হেঁটে আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা যদি আমাকে আবার আপনাদের সেবক হিসেবে কবুল করেন, আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে এই ফুলতলার না করা কাজগুলো, অসমাপ্ত কাজ, স্কুল কলেজ, রাস্তাঘাট, অনেক আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, স্কুল কলেজের অবস্থা খারাপ, রাস্তাঘাট খারাপ, গভীর নলকূপ প্রয়োজন, মিল কারখানাগুলো এখানে এখনো বন্ধ চালু হয় নাই, অনেক পাওনা এখনো পাইনি। ইনশাআল্লাহ যদি সরকারে আমরা যেতে পারি, উন্নয়নের ফুলতলা দুর্ভোগ দূর করে একটা আদর্শ ফুলতলা করার জন্য আমি আপনাদেরকে সাথে ইনশাআল্লাহ চেষ্টা করব।